জামাত এনসিপি জোট বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার মহাপরিকল্পনা গ্রহণ করেছে। আমি আজকের ভিডিওতে একবারে তথ্য প্রমাণ সহকারে আপনাদেরকে দেখিয়ে দিব, বট বাহিনীর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিব। যারা এসে আমার ভিডিওতে তথ্য প্রমাণ না দিয়ে গালিগালাজ করে তাদেরকে আজকে তথ্য প্রমাণ দিয়ে তারপরে তাদেরকে প্রশ্ন করব যে আপনাদের এর প্রেক্ষিতে কোনো উত্তর থাকলে আপনারা আমার কমেন্টে জানাবেন, তারপরে গালি দিয়েন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, সারা বাংলাদেশের জনগণের এই বিষয়টা জানা দরকার যে জামাত এনসিপি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করার পরিকল্পনা করেছে এবং সেই পরিকল্পনায় বিএনপি পা দিবে কিনা সেটা নিয়েও সন্দেহ রয়েছে। আবারও অনুরোধ করছি, ভিডিওতে লাইক কমেন্ট করবেন, একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। সবার জানা দরকার এই কথাগুলো। কিভাবে জামাত এনসিপি বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করতে চাচ্ছে সেটা জানতে হলে একটু পিছনে যেতে হবে। আপনারা জানেন যে এই নির্বাচন হওয়ার পর থেকে, সংসদ অধিবেশন শুরু হওয়ার পর থেকেই জামাত এনসিপি একটা দাবি নিয়েই শুধু সংসদে কথাবার্তা বলে। সেই দাবিটা কি? গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে, কিন্তু জুলাই সনদ অক্ষরে অক্ষরে যদি বাস্তবায়ন করা হয় তাহলে বাংলাদেশের অর্থনীতি কোন জায়গায় যাবে সেইটা আগে দেখেন। জুলাই সনদে কি আছে? জুলাই সনদের যতগুলো স্টেপ আছে, যতগুলো কথা আছে, সেগুলো নিয়ে জামাত এনসিপির খুব একটা মাথা ব্যথা না হলেও তাদের প্রধান মাথা ব্যথা হচ্ছে সংসদ হতে হবে দ্বিকক্ষ বিশিষ্ট, নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ। নিম্নে কক্ষে 350 জন এমপি আছে, নির্বাচিত এমপি 300 জন এবং সংরক্ষিত নারী আসনে আছেন 50 জন। এরপরে যখন উচ্চকক্ষ গঠন হবে সেখানে আরো 100 জন এমপি থাকবে। সেই এমপি গুলো হবে এই যে জামাত এবং এনসিপির চাহিদা অনুযায়ী যদি হয় তাহলে তাদের ভোটের যে অনুপাত সেই অনুপাতে তারা এমপি দিতে পারবে, মানে যে পরিমাণ ভোট পাইছে সেই অনুপাতে তারা এমপি দিবে এবং বিএনপি যে পরিমাণ ভোট পাইছে সেই অনুপাতে এমপি দিবে। আবার বিএনপির চাহিদা অনুযায়ী যদি হয় তাহলে সংসদের কে কত আসন পেয়েছে তার অনুপাতে উচ্চকক্ষে এমপি দিবে। আমার প্রশ্ন হচ্ছে উচ্চ কক্ষের এমপিরা করবে কি? এই যে 100 জন এমপি, 100টা গাড়ি, 100টা বাড়ি, 100 জন এমপির আবার বেতন ভাতা, এই যে গাড়ির তেল খরচ, আনুষঙ্গিক খরচ, একটা এমপির পিছনে সরকারের কি পরিমাণ খরচ হয় আপনারা সবাই জানেন। তো উচ্চ কক্ষের যে 100 জন এমপি থাকবে তাদের কাজটা কি? তাদের কাজগুলো আপনাদের বলি। নিম্ন কক্ষে যদি কোনো আইন বা প্রস্তাব পাশ হয় সেই আইন বা প্রস্তাব উচ্চ কক্ষেও পাশ হতে হবে। যদি উচ্চকক্ষ সেটা পাশ না করে তাহলে সেটা আইনে পরিণতি হবে না। এখন সংখ্যাগরিষ্ঠতা বা ভোটের অনুপাতে যদি এমপি দেওয়া হয়, ধরেন বিএনপি সংখ্যাগরিষ্ঠতা বেশি পেয়েছে, তারা উচ্চকক্ষেও এমপি বেশি দিবে। জামাত কম পেয়েছে, জামাত সে অনুযায়ী কম এমপি দিবে, এনসিপি আরো কম দিবে। দিবে কিনা? তো নিম্নকক্ষে যদি বিএনপির সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকার কারণে একটা আইন পাশ হয়, উচ্চকক্ষে বিএনপিরই তো সংখ্যাগরিষ্ঠতা থাকবে, সেখানেও তো ওই একই আইন পাশ হবে। আপনারা কি বলেন? নিম্নকক্ষে যে আইনটা পাশ হবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বা বেশি এমপি যদি সাপোর্ট করে তাহলে সে আইনটা পাশ হবে। সংসদে 300 এমপি আছে, একটা আইন প্রস্তাব করা হয়েছে, বেশিরভাগ এমপি যদি ওই আইনের পক্ষে হ্যাঁ বলে তাহলে সে আইনটা পাশ হয়। উচ্চ কক্ষে গিয়েও ঠিক একই হবে, সেখানে 100 জন এমপি থাকবে, সেখানে যদি ওই আইনের পক্ষে বেশিরভাগ এমপিরা হ্যাঁ বলে তাহলে ওই আইনটা পাশ হবে। তো নিম্ন কক্ষে যদি বিএনপির সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকে, আইন যদি পাশ হয়, উচ্চ কক্ষেও তো বিএনপিরই সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকবে, তো সেখানে তো আইন ওটা পাশই হবে, ওখানে তো বাতিল হওয়ার কোনো সম্ভাবনা নাই। নিম্ন কক্ষের প্রস্তাব সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি পাশ হয়, উচ্চ কক্ষেও তো ঠিকই একইভাবেই পাশ হবে, ওখানে তো বিএনপিরই সংখ্যাগরিষ্ঠতা বেশি থাকবে। তারা তো নির্বাচন করে এসে স্বতন্ত্র এমপি হচ্ছে না যে তারা ব্যক্তিগত মতামত দিবে। আপনারা বাংলাদেশের ইতিহাসে দেখেছেন যে দলের বিপক্ষে কোনো এমপি কথা বলেছে? এটা হয় না বাংলাদেশে। তাহলে নিম্ন কক্ষে যে আইনটা পাশ হবে উচ্চ কক্ষে একই আইন পাশ হবে, তাহলে এই 100 জন এমপি কে সরকার কেন বেতন ভাতা গাড়ি বাড়ি দিবে? এই টাকাগুলো কে দিবে? জামাত এনসিপি জোটের পক্ষ থেকে কি এই টাকা দিবে? না, এটা সরকারের পক্ষ থেকে দিতে হবে এবং তাদের পিছনে বছরে কোটি কোটি টাকা লস হবে।
বাংলাদেশের যে আর্থিক বাজেট, এই বাজেট থেকেই তো এই টাকাগুলো যাবে। তাহলে বাংলাদেশের যে অর্থনীতি, এই অর্থনীতির উপর চাপ সৃষ্টি হবে এবং যে কোটি কোটি টাকা ওই এমপিদের পিছনে খরচ করা হবে সেই টাকা জনগণের মানে কাজে ব্যয় করা হতো, জনগণের উন্নয়নের কাজে ব্যয় করা হতো। সেইটা কেন জামাত এনসিপি জোট চাচ্ছে না? আমাকে একটা যুক্তি দেন যে এই কারণে উচ্চকক্ষ সংসদে প্রয়োজন। এমনিতে নিম্নকক্ষে যে পরিমাণ খরচ হয়, উচ্চকক্ষে কিন্তু প্রায় একই পরিমাণ সংসদের খরচ হবে। নিম্নকক্ষে এমপি বেশি বেশি খরচ হবে, উচ্চকক্ষে এমপি কম, এমপিদের কম খরচ হবে, কিন্তু অধিবেশন যদি হয় খরচ কি কম হবে? খরচ কম হবে না। তাহলে এই জামাত এনসিপি কেন তারা মরিয়া হয়ে উচ্চকক্ষে এমপি দেওয়ার জন্য এই যে বাংলাদেশের অর্থনীতির উপর একটা চাপ সৃষ্টি করতে চাচ্ছে? এটার দুইটা কারণ আছে। এক হচ্ছে জামাত এবং এনসিপি জোটের ভিতর থেকে কিছু এমপি দিতে পারবে, নতুন এমপি সেখানে যাবে, সেই এমপিরা ওখানে একটু সুযোগ সুবিধা পাবে, তারা টাকা পয়সা পাবে, তারা বাড়ি গাড়ি পাবে, তারা একটা এমপির মর্যাদা পাবে। এইটা জামাত এনসিপি জোট চাচ্ছে জনগণের স্বার্থ বিলীন করে। যেই অর্থ জনগণের জন্য খরচ করার কথা সেই অর্থ তারা নিয়ে যাবে নিজেদের এমপিদের খরচের ফান্ডে। চিন্তা করেন কি পরিমাণ অর্থনৈতিক চাপ সৃষ্টি হবে বাংলাদেশের অর্থনীতিতে। বাংলাদেশ ছোট একটা দেশ, অন্যান্য আপনারা অনেকেই বলবেন যে অন্যান্য দেশেও তো রয়েছে। ভাই, অন্যান্য যে সকল দেশে আছে সেই সকল দেশের সাথে আপনি বাংলাদেশের তুলনা করেন, আপনি যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের সাথে বাংলাদেশের তুলনা করেন, কোনোভাবেই সম্ভব তাদের অর্থনীতি, তাদের বাজেট বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের বাজেটের সাথে কোনোভাবে মিলবে? মিলবে না। অর্থাৎ জনগণের টাকা নিজেদের এমপি মন্ত্রীদের পকেটে ভরানোর জন্য এই জামাত এনসিপি জোট এই জুলাই সনদ আর এই গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে পাগল হয়ে গেছে। আর তারই সাথে সাই দেওয়া শুরু করেছে বিএনপি। বিএনপি বলতেছে আমরা অক্ষরে অক্ষরে পালন করব। এখানে আপনারা জানেন যে গণভোটের রায় 6 মাসের মধ্যে, 180 দিনের মধ্যে এটা বাস্তবায়ন করতে হবে এবং জুলাই সনদও 6 মাসের মধ্যে বাস্তবায়ন করতে হবে। জামাত এনসিপি দ্রুত চাচ্ছে, মানে দ্রুত যদি হয় তাহলে এই যে 5-6 মাস তাদের এমপিরা বেতন পাবে, তারা এমপিরা মর্যাদা পাবে, বাড়ি পাবে, গাড়ি পাবে, জনগণের টাকাগুলো তারা পকেট কেটে তাদের নিজেদের এমপিদের কাছে নিয়ে যাবে। এখন বিএনপি কেন বলতেছে যে এই জুলাই সনদ বা গণভোটের রায় বাস্তবায়ন করা হবে? আমি বুঝতেছি না। এটা জনগণের অর্থনীতি কেন এক নির্দিষ্ট দলের বা এমপিদের কাছে দিতে হবে? এখানে কি লাভটা হবে বলেন? উচ্চকক্ষে মানে আরো এমপি দিয়ে জনগণের কি লাভটা হবে বলেন? সারা বাংলাদেশের 300টা আসনে 300 জন এমপি আছে, ওই এলাকার কাজকর্ম করার জন্য আছে। আবার নারী সংরক্ষিত আসনে আরো 50 জন এমপি আছে। এরপরে আরো 100 জন এমপি উচ্চকক্ষে কেন দিতে হবে? সেখানে লাভ কি হবে সেটা জনগণকে বুঝিয়ে দিয়ে বিএনপি সরকারের এই রায় বাস্তবায়ন করা উচিত বলে আমি মনে করি। বিএনপি সরকারের কাছে আমার প্রশ্ন, জামাত এনসিপি জোটের চাপে কি আপনারা এটা করতে চাচ্ছেন? জনগণের টাকাগুলো কি ওই এমপিদের পকেটে দিতে চাচ্ছেন, নাকি আপনারা জনগণের স্বার্থের জন্য দিতে চাচ্ছেন? আপনারা জনগণকে বুঝান, আমাদেরকে বুঝান, আমরা জানতে চাই যে ওই উচ্চকক্ষে কি কি হবে, কি কাজগুলো হবে, যেই কাজ জনগণের পক্ষে যাবে, জনগণের কল্যাণ হবে। এমন কাজ যদি না হয় তাহলে বাংলাদেশের এই বাজেট থেকে, বাংলাদেশের অর্থনীতি থেকে কোটি কোটি টাকা উচ্চকক্ষের নামে, এটা জনগণ কিন্তু মেনে নিবে না, মেনে নিবে না। জনগণকে বুঝাতে হবে যে কি উদ্দেশ্যে আপনারা এই পার্লামেন্ট দ্বিকক্ষ বিশিষ্ট করবেন। উচ্চ কক্ষে আরো 100 জন এমপি জনগণের কোন উপকারে আসবে? এটা কোনো উপকারে আসবে না। এটা দলের স্বার্থে, ব্যক্তিদের স্বার্থে এইটা নিয়ে এত বাড়াবাড়ি করা হচ্ছে বলে আমি মনে করি। তবে এটা যদি গঠন করা হয় তাহলে এই বর্তমান সরকারকেও কিন্তু জবাব দিতে হবে যে কেন তারা করতেছে। গণভোট দিয়েছে, গণভোটে হ্যাঁ পাশ হয়েছে, এটা সত্য কথা, কিন্তু এই গণভোটে হ্যাঁ পাশ হলে কি কি হবে সাধারণ জনগণ এতটা বোঝে না ভাই। বিশ্বাস না হলে আপনারা জরিপ করেন 100 জনে 5 জন বোঝে কিনা। এই যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, অন্য যেগুলো আছে সেগুলো আপনারা করেন, কিন্তু এইটা করেন না। এটা করলে জনগণের টাকাগুলো অযথা অযথা এই এমপিদেরকে দিতে হবে। এখন আমার জামাত শিবিরের কাছে প্রশ্ন, বট বাহিনীর কাছে প্রশ্ন, একই সাথে বিএনপির কাছেও প্রশ্ন, এই পার্লামেন্ট গঠন করে আপনারা জনগণের কি লাভটা করবেন? এর জবাব চাই। প্রিয় কলিজার ভাই বোনেরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। আপনারা কি মনে করছেন? আপনাদের মূল্যবান মতামতের কিন্তু অবশ্যই প্রয়োজন আছে, কারণ এই সরকার শুধু আমার সরকার নয়, এটা আপনার সরকার। এই দেশ আমার নয়, এই দেশ আপনার, এই দেশ সবার।
তাই আপনারা আপনাদের মতামত দিবেন যে আসলে এটা কেন করা হচ্ছে, কি উদ্দেশ্যে করা হচ্ছে। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।